আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর সেই আচারটা যদি জলপাইয়ের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আপনারা যারা আচার খেতে এবং আচার তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য আমি জোয়েল আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। জলপাই দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়, যা আমি পরবর্তীতে অন্য একটি ভিডিওতে তৈরি করে দেখাবো। তবে আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এই টক ঝাল মিষ্টি জলপাই আচার তৈরি করার প্রক্রিয়া। তাহলে চলুন জোয়েলস কিচেনে এবং একসঙ্গে তৈরি করি ছোট বড় সবার প্রিয় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমি আপনাদেরকে জলপাইয়ের এই আচার তৈরি করার উপকরণ এবং পরিমাপসমূহ দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার, কারণ জলপাইয়ে বিভিন্ন ধরনের বালি থাকতে পারে। এই জন্য আমি নিয়েছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 2 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি, 2 চা চামচ মৌরি, 2টো তেজপাতা, 1টি বড় রসুন এবং 5 থেকে 6টি শুকনো মরিচ। এক কেজি জলপাইয়ের আচার তৈরি করতে 500 গ্রাম আখের গুঁড়ো প্রয়োজন হবে। আপনারা এক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে আচারের কালার এবং টেস্টই ভালো আসে। আর নিয়েছি 1 কাপ সরিষার তেল, অর্ধেক কাপ ভিনেগার বা সিরকা। একটি কড়াইয়ে মৌরিগুলোকে নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু তেলে নিব। তেলে নিলে যে সুবিধাটা হবে তা হলো এগুলো গুঁড়ো করতে সুবিধা হবে এবং সুন্দর একটি ফ্লেভারও বের হবে। মৌরিগুলোকে আমি শিলপাটার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গ্রাইন্ডারের মাধ্যমেও কাজটি করতে পারেন, তবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, কারণ আধা ভাঙা মৌরিগুলো যখন খাওয়ার সময় দাঁতের তলায় পড়বে তখন খুব ভালো লাগবে। রসুনগুলোকে আমি একইভাবে আধা ভাঙা করে নিয়েছি, খুব পেস্ট করার প্রয়োজন নেই। আখের গুড়গুলোকেও ঝুরঝুরো করে নিয়েছি। শুকনো মরিচগুলোকেও আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। যখন আপনি জারে ভরবেন আচারগুলো তখন মরিচগুলো দেখা যাবে এবং দেখতে খুব ভালো লাগবে। প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিব। এর জন্য একটি পাতিলে বেশ কিছু পানি নিয়ে জলপাইগুলো দিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে এই জলপাইগুলো সিদ্ধ করে ফেলব। এতে লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ জলপাই সিদ্ধ করার সময় যদি আপনারা লবণ ব্যবহার করেন তাহলে এই পানির সাথে জলপাইয়ের ফ্লেভারগুলো বের হয়ে যাবে। তাই আমি লবণ ছাড়াই জলপাইগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব। জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, আর একইভাবে জলপাইগুলো ফেটে এসেছে। তবে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে পানির সাথে জলপাইয়ের ফ্লেভারগুলো চলে যাবে। তাই আমি এখন এগুলো একটি স্ট্রেনারের সাহায্যে পানিগুলো ছেঁকে নেব। জলপাই থেকে পানিগুলো ছড়িয়ে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, জলপাইগুলো যেন খুব বেশি ঠান্ডা হয়ে না যায়, কারণ জলপাই যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার আগের মতো শক্ত হয়ে যাবে। এই জন্য আমি কিছুক্ষণ পরেই মূল রান্নায় চলে যাব। চলে এলাম মূল রান্নায়। প্রথমে আমি সরিষার তেলগুলো দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে উপাদান এবং পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি রসুন, রসুনগুলোকে আমি একটু ভেজে নেব সুন্দর করে। দুটো তেজপাতা ছেড়ে দিচ্ছি। রসুন সরিষার তেলে দিলে ফেনা উঠবে, এটাই স্বাভাবিক, দুশ্চিন্তার কিছু নেই। এতে অবশ্য বোঝা যায় যে সরিষার তেল কতটা খাঁটি। যত বেশি ফেনা উঠবে তত বুঝবেন যে সরিষার তেলটি খাঁটি। দিয়ে দিচ্ছি 5 ফোড়নগুলো। জলপাই দিয়ে দিচ্ছি। একটু মাঝারি ফ্লেমে রান্নাগুলো করব। দিয়ে দিচ্ছি লবণ, নেড়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ি দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, পুরোটা একসাথে দিব না, আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে বাকিটুকু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লাল মরিচের কুচিগুলো। আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি জলপাইগুলোকে ভেঙে দিব। এই আচারটি এভাবেই খেতে মজা, কারণ এই আচারটি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার, তাই আপনি যে কোনো স্ম্যাশারের সাহায্যে
এগুলোকে ভেঙে দিতে পারেন, অথবা আপনার কাছে স্ম্যাশার না থাকলে অসুবিধে নেই। এভাবে দেখুন কাঠের চামচ বা খুন্তি ব্যবহার করে আপনি খুব সহজে এগুলোকে ভেঙে দিতে পারছেন। জলপাইগুলো যথেষ্ট নরম হয়েছে সিদ্ধ করার কারণে। সবগুলো জলপাইকে এভাবে আমি আস্তে আস্তে ভেঙে দিব। দেখুন জলপাইগুলো খুব সুন্দরভাবে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আখের গুড়গুলো। পুরোটা একসাথে দিব না, আমি অর্ধেকটা দিব। কিছুক্ষণ রান্না করার পর আমি বাকি অর্ধেকটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। আগ থেকে বের হওয়া পানিগুলো শুকিয়ে গেছে। আচারটি এখনো তৈরি হয়নি, কিন্তু এরই মধ্যে খুব সুন্দর স্মেল এসেছে। দিয়ে দিচ্ছি বাকি আখের গুড়গুলো। ভালোভাবে মিশিয়ে দিব। আখের গুড় দেওয়ার কারণে আবার পানি ছাড়বে, সেই পানিটিও ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে, কারণ আচারে কোনো ধরনের পানি রাখা যাবে না। পানি থাকলে আচার নষ্ট হওয়ার চান্স থাকবে। খুব সুন্দর কালার এসেছে। ফিরে এলাম 5 মিনিট পরে। পানিগুলো শুকিয়ে গেছে। আস্তে আস্তে আচারের কালারটিও আরো ভালো আসছে। দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। সিরকা দেওয়ার ফলে আচার থেকে আবার পানি বের হবে, তাই পানিগুলোকে আবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। সিরকা দেওয়ার সুবিধা হলো আমরা আচারটি যেহেতু দীর্ঘদিন প্রায় 1 বছর ফ্রিজে সংরক্ষণ করব, সিরকা দেওয়ার ফলে আচারটি নষ্ট হবে না, অনেক সময় ধরে ভালো থাকবে এবং একই সাথে আচারটি খুব সুন্দর নরম থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে পানিগুলোকে শুকিয়ে নিব। আর শেষবারের মতো দিয়ে দিব আমাদের বাকি মৌরি গুঁড়োগুলো। প্রায় সব উপাদান দেওয়া শেষ। এবার আমি প্রায় 10 মিনিটের মতো আচারটি রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। আচারটি পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে, একই সাথে অসম্ভব সুন্দর স্মেলও এসেছে। আচারটি পুরোপুরিভাবে পরিবেশনের জন্য এবং সংরক্ষণের জন্য তৈরি। আমি এই চুলাটি বন্ধ করে দিব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি পাতিলটি ঢাকবো না, কারণ পুরোপুরিভাবে বাষ্পটা বের হয়ে যেতে হবে। কারণ আপনি যদি
ঢাকনা ব্যবহার করেন তাহলে বাষ্প থেকে পানি বের হয়ে আচারে মিশে যাবে এবং আচারটি নষ্ট হয়ে যাবে। এজন্য আমি জানালা বন্ধ করে পরিষ্কার একটি জায়গায় আচারটি রেখে দিব যাতে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। আর যখনই রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি জারে সংরক্ষণ করব। সহজেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই জলপাই আচারের বিশেষত্ব হলো যে এটি আপনি টিভি দেখার সময় বা অবসরে এমনি এমনি খেতে পারবেন, আবার চাইলে ভাত, খিচুড়ি, পোলাও বা অন্য কোনো রিচ ফুড জাতীয় খাবার যেমন নিহারি, পায়া ইত্যাদির সাথেও খেতে পারবেন। তখন কিন্তু এই জলপাইয়ের আচার অন্যান্য খাবারের স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে। তাহলে এই জলপাইয়ের মৌসুম শেষ হওয়ার আগেই তৈরি করে ফেলুন মজাদার এই আচার আর সংরক্ষণ করুন পরবর্তীতে জলপাই আসার আগ পর্যন্ত। আচার রাখার সময় সবসময় চেষ্টা করবেন একটি কাচের বয়াম বা একটি কাচের পাত্র নিতে, কারণ প্লাস্টিকের বয়ামে আচার সংরক্ষণ না করাই ভালো, এতে নষ্ট হওয়ার একটি চান্স থাকবে। তাই আমি আমার আচারগুলো এবার কাচের পাত্রে রাখবো। এর আরেকটি সুবিধা হলো আচার যখন আপনি কাচের পাত্রে রাখবেন তখন আচারগুলো বাইরে থেকে দেখতে খুব সুন্দর দেখাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আচার যখন রাখবেন তখন মাঝে মধ্যে কিছু এয়ার পকেট দেখা যাবে। এই এয়ার পকেটগুলো যেন না থাকে, কারণ এই এয়ার পকেটগুলো থাকলে এখান দিয়ে ফাঙ্গাস পড়ার একটি সুযোগ থাকবে। এজন্য আমি চেপে চেপে এই গ্যাপগুলো বন্ধ করে দিব। এভাবে কোনো বাতাস ঢুকতে পারবে না এবং ফাঙ্গাসও পড়বে না। আচার যেন দীর্ঘদিন ভালো থাকে এর জন্য আমি কয়েকটি টিপস দিচ্ছি। আচার অবশ্যই এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করবেন। জারে রাখার সময় যেন কোনো এয়ার পকেট না থাকে, তাহলে ফাঙ্গাস পড়ার চান্স থাকবে। হাত দিয়ে কখনোই আচার স্পর্শ করবেন না। তরকারিতে ব্যবহৃত কোনো চামচ আচারে ব্যবহার করবেন না। এই নিয়ম মেনে অন্তত 1 বছর ফ্রিজে আচার সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, আচার যত পুরনো হবে আচারের টেস্ট তত বেড়ে যাবে। আপনাদের নিশ্চয়ই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা জলপাইয়ের এই আচারটি তৈরি করেছেন আপনাদের খেতে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে লিখে জানাবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই আমি নতুন একটি রেসিপি নিয়ে আসব, আর সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে আমার নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন। বাই।